ম্যাডাম, আমার একটু মন্ত্রীর নাম্বারটা বাইর করে দেন তো। এই জায়গায় সেভ করা আছে, আমি খুঁজে পেয়েছি না। এই দেখ না, এই চাষা গাইয়াটা কি বলতেছে। এই চাষা গাইয়াটা বলতেছে ওর ফোনে নাকি মন্ত্রীর নাম্বার আছে। এই, তোর ফোনে মন্ত্রীর নাম্বার থাকতে যাবে কোন দুঃখে? হ্যাঁ, মন্ত্রী কি জিনিস তুই চিনোস? হ্যাঁ, মন্ত্রী কাকে বলে? আসছে চাষা গাইয়া জানি খেত, আমার ফোনে মন্ত্রীর নাম্বারটা একটু খুঁজে বের করে দেন তো। আয় আয়, এ তো দেখি মন্ত্রী ভাই ভুল করে আমাদের সোসাইটিতে ঢুকে পড়ছে। আপনারা আমার লগে এমনি কথা কইতাছেন কে? এটা আমার নতুন ফোন, আমি আবার এই টাচ মোবাইল ব্যবহার করতে জানি না। এই জন্য জানি না যে কোন জায়গায় সেভ করা আছে। আমি তো আপনার এই জন্যই কইলাম যে আমার মোবাইলে মন্ত্রীর নাম্বার সেভ করা আছে, আপনি খালি আমার একটু বাইর করে দেন, আমি তার কল দিব। তাই না? আচ্ছা, তোর চোখে কি কোনো সমস্যা? মানে আমাকে বা ওকে দেখে কি কোনোভাবে বলত মনে হইতেছে? মানে তোর মতো একটা চাষা গাইয়া এসে বলবে আমার ফোনে মন্ত্রীর নাম্বার আছে আর আমরা এটা বিলিভ করে নেব? এই শোন, মন্ত্রী কি জানিস মন্ত্রীর ক্ষমতা কতটুকু? হ্যাঁ, তোর মতো চাষা গাইয়ের তো মন্ত্রীর যে ওই যে বাসা যে দারোয়ান, তার সাথে উঠা বসা করার যোগ্যতা নাই। আবার তুই কি না বলতেছিস যে তোর ফোনে মন্ত্রীর নাম্বার আছে। এখন এইটা বল যে তুই এই ফোনটা আবার কোত্থেকে চুরি করে আনছিস? কারণ তোর সাথে তো এই ফোনটাও যাচ্ছে না, আবার বলতেছে আমার নতুন ফোন। তোদের মতো চাষারা কি করবে আমি খুব ভালো করে জানি। আমি এটাই বুঝলাম না, এই চাষা খ্যাতটাকে এই সোসাইটিতে ঢুকতে কে দিল? দেখ ভাই, চাপা ঝাড়তাছস ভালো কথা, কিন্তু চাপার একটা লিমিট থাকে। তোর অবস্থা দেখছস, আর তুই কি কইতাছস? তোর মানে মাথায় আইডিয়া আছে? তোর মতো একটা গেও খ্যাত, তার ফোনে থাকবে মন্ত্রীর নাম্বার? আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এই জন্য মন্ত্রীরে আমার ইনভাইট করা লাগবে। এই জন্য আমি কইছি যে আমার নাম্বারটা বাইর করে দেন, আমি কল দেই, কল দিয়ে তারে আমি ইনভাইট করি। ও গড, মানে আমি আর কে কি শুনবো? আল্লাহ, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। হ্যাঁ, এই চাষা গাইয়ের বাসায় নাকি একটা অনুষ্ঠান আছে এবং সেই অনুষ্ঠানে নাকি মন্ত্রী যাবে। মন্ত্রীর তার খেয়ে দে কাজ নাই যে তোর মতো একটা চাষার বাড়িতে সে খাইতে যাবে? হ্যাঁ, চাষা জানি কোথাকার। এই কি ভাবছিস? হ্যাঁ, শহরে মেয়ের সাথে লাইন টাইন মারবি, তারপরে গ্রামে গিয়ে বলবি যে দেখ এরকম সুন্দর একটা মেয়ের সাথে লাইন মারছি। শোন, তোর এসব ভাওতাবাজি কথা না আমার সামনে আর বলিস না, এসব আমি কোনোদিনই বিশ্বাস করবো না। দেখেন ম্যাডাম, আপনি মানুষটা সুন্দর এটা আমি মানতেছি, কিন্তু আমার বউ আপনার থেকে যথেষ্ট সুন্দরী, আমি তার অনেক ভালোবাসি, আর আমার বউ আমার অনেক ভালোবাসে। আপনারা আমি কোনো লাইন মারতেছি না। মোনা, দেখ না, ওরা তো দেখতেই মনে হয় ছোট লোক, মূর্খ, তার মুখে আবার বড় বড় কথা। এই যে ভাই, তখন থেকে আপনারা দুইজন যা ইচ্ছা তাই কইতেছেন। আমার যে অশিক্ষিত কইতেছেন, আপনি আমার সম্পর্কে জানেন? হ্যাঁ, আমি ভাই যথেষ্ট শিক্ষিত। আর আপনারা যে আমার কেন এরকম কথা কইতেছেন, এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আমার পোশাক আশাকের জন্য দেখেন ভাই, আমি মানুষ শিক্ষিত, কিন্তু আমি কাজ কাম করি হইছে মাঠে। মাঠে কাজ কাম করলে কি এখন আমি স্যুট বুট পরে যাবো? এই, তুই না পড়াশোনা গরম আমাকে দেখাইস না। হ্যাঁ, তোর কোনো আইডিয়া আছে তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, আমি কি করি? হ্যাঁ, আমি কোথায় জব করি? আমি এত বড় একটা কোম্পানিতে জব করি যে কোম্পানির ধারে কাছে না তুই কোনো যাইতেও পারবি না। আপনি অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার অনেক টাকা স্যালারি। এই যে আমার কোন তো যে আপনার স্যালারি কত? ও, এখন আমার স্যালারি শোনা খুব ইচ্ছা যাচ্ছে, তাই না? যাকবেই তো, কারণ করিস তুই খেতে খামার ওই চাষাবাদির কাজ। জীবনে তো মনে হয় যে 10,000 টাকা একবার দেখছিস কিনা সন্দেহ। ওই যে কি যেন বলে, গ্রামে কাজকর্ম করে, ওই প্রত্যেক দিন কি হাজিরা না মাজিরা কি বলে, কত পাবি? 50 থেকে 100 টাকা। আর তুই আমার স্যালারি জানতে চাস? শোন তাহলে, আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানিতে আমাকে পার মান্থ 50,000 টাকা স্যালারি দেয়। কি অবাক হয়ে গেলি না? হ্যাঁ, চোখ বড় বড় হয়ে গেল না? 50,000 টাকা প্রতি মাসে ইনকাম করি, আর তুই কিনা চাষা খাইয়া আমার সামনে এত ভাব মারাইতেছিস। 50,000 টাকা? এই 50,000 টাকা স্যালারি নিয়া আপনি আমার যা ইচ্ছা তাই কথা শোনা দিলেন, আমার কাপড় চুপড় দিয়ে আপনি আমার বিচার করলেন। শোনেন, আপনি যে 50,000 টাকা প্রতি মাসে স্যালারি পান, এই 50,000 টাকা প্রতিদিন আমার গাড়ির তেল খরচ। চাপার একটা লিমিট থাকে। তুই কি কইতেছস? তোর মাথায় কোনো আইডিয়া আছে? আমাদের যা বেতন, সে টাকার নাকি তুই প্রত্যেকদিন তেল খরচ দিস। আব্বা, তোর কি দেখে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয় আমরা বলদ? কি বলতেছিস এগুলা? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তোর এই ভাঙা বাইকে লাগে নাকি 50,000 টাকার তেল? চাপাবাদ জানি কোথাকার। আপনাকে মনে হয় মাথায়ও সমস্যা আছে। আমি এই বাইকের কথা কই নাই, এই বাইকটা কিন্তু আমার না। এই যে গাড়ি দেখতেছেন না,
আমি এই গাড়ির কথা বলছি। আমার এই গাড়িতে প্রতিদিন 50,000 টাকার উপরে তেল লাগে। এই তুই কি সকালবেলা কিছু খেয়ে বের হয়েছিস বাসা থেকে? হ্যাঁ, মানে কি বলতেছিস? প্রথমে বলি তোর ফোনে মন্ত্রীর নাম্বার, তারপরে বলতেছিস তোর এই বাইকে প্রত্যেকদিন 50,000 টাকা তেল যায়, তারপর বলতেছিস বাইক তোর নাই, গাড়ি তোর। এই তোর এই গাড়ির চাক্কা কেনার সামর্থ্য আছে? হ্যাঁ, আবার বলতেছিস এই গাড়ি তোর, তো চেহারা জীবনে চোখে দেখছস? ফকিনি জানি কোথাকার আসছে আমার সাথে ভাব মারাইতে। এই এটা কি হচ্ছে সোসাইটিতে, আমি এটাই বুঝলাম না। বুঝতে পারছি, আপনারা যেমন মানুষ আরেকজনকেও তেমন মানুষই মনে করছে। আপনারা মিথ্যা কথা কইতে পারেন, আমরা মিথ্যা কথা কইতে পারি না। অন্তত নিজের পরিচয় নিয়া জীবনেও মিথ্যা কথা কই না। এই গাড়ি যে আমার, এটার প্রমাণ আমি এখনই দিতেছি। 1 মিনিট। এই যে গাড়ির চাবি, গাড়িটাও আমার। এবার দেখছেন? আরে বাবা, আমি তো আপনার কাছে একটা সাহায্য চাইছিলাম। আপনার যদি সাহায্য করতে মন না চায়, আপনি কইরেন না, আপনি চলে যেতেন। আমার ছোট লোক, গরিব, চাষা, যা ইচ্ছা তাই বলে অপমান করলেন। হ্যাঁ, আমি চাষা, আমি খেতে খামারে কাজ কর্ম করি, তাই বলে কি আমি মানুষ না? খেতে খামারে কাজ করি বইলা আপনাকে থেকে আমার কাছে টাকা পয়সা কম আছে, বা আমার মান সম্মান কম, আমি কোনো মন্ত্রীর কাজ পর্যন্ত যাইতে পারুম না, এটা চিন্তা করেন না। আপনারা যে জায়গায় পৌঁছাইতেও পারবেন না, ওই জায়গায় আমি খুব সুন্দরভাবে আরামসে যাইতে পারো। মানুষকে এত ছোট করে দেখবেন না। পোশাক আশাক দেখে মানুষের বিচার করেন। একটা মানুষের পরিচয় কোনোদিন তার পোশাক বিচার করে না। মানুষের পরিচয় বিচার করে সেই মানুষের আচার আচরণ। আপনাকে পরিচয় যে কি, আপনারা যে কোন পরিবার থেকে উঠেইছেন, এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। মানুষের সাথে ভালো মতো কথা কইবেন, ভালো আচরণ করবেন, ভালো আচরণ পাইবেন। খারাপ আচরণ করবেন, খারাপ আচরণই পাইবেন। ওই যে কইলাম, আমি শিক্ষিত, এই জন্য আমি আপনাকে লগে কোন রকম খারাপ আচরণ করলাম না। কিন্তু আমি ছাইরা দিছি বইলা সবাই যে আপনাকে ছাইরা দিব, এটা কিন্তু ভাইবেন না। ভালো দেখেন। ইয়ার, তুই সত্যি সত্যি এই গাড়ির মালিক? এক্সকিউজ মি, এই যে ঘাসওয়ালি। আলিফ? আপনি কে ঠিক চিনলাম না। আমারে চিনতে পারো না? ওই যে আমরা যে একলগে পড়তাম কলেজে, আমি মুনা। মুনা? আমাদের কলেজ টপার? মাই গুডনেস, এটা তোমার কি অবস্থা? বোন, তোর মনে আছে আমি তোকে বলছিলাম না যে কলেজে আমি একটা মেয়েকে প্রপোজ করছিলাম? সে আর কেউ না, এই মুনা, আমাদের কলেজ টপার, যার এখনকার অবস্থা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। কি ব্যাপার মুনা, তোমার এই অবস্থা কেন? তোমার হাল এমন কেন? ও আমাকে সব সময় বলতো যে ও অনেক বড় কিছু করতে চায়, অনেক বড় বিজনেস করতে চায়। ও হ্যাঁ, মনে আছে, যাকে তুই প্রপোজ করেছিলি, এই সেই মুনা। দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, কিন্তু এই অবস্থা কেন? আমার তো গা ঘিন ঘিন করতেছে, শুধু তুই বলছিস বিধায় আমি এখানে আসছি। আরে বেচারি নিজের কপালটা নিজে খাইছে। আচ্ছা মুনা, তোমাকে বলি, তখন যদি তুমি আমার ভাইকে বিয়ে করতে, তাহলে আজকে তুমি এখানে থাকতে, কোথায় লাক্সারি লাইফ ক্রিয়েট করতে, কোটি টাকার বাড়িতে থাকতে, লাখ টাকার গাড়িতে চড়তে, বা দামি দামি খাবার খেতে। তা না করে এই গাঁও গ্রামে এসে তোমার এই কি হাল করেছো। আমি শুধু আলিফের মুখের দিকে তাকিয়ে এই গ্রামে এসেছি, এখানে গোবরের গন্ধেই তো আমার বমি চলে আসতেছে। বোন, ইউ হ্যাভ এনি আইডিয়া যে ও আমাকে কেন রিজেক্ট করছিল? ও রিজেক্ট করছিল শুধুমাত্র এই কারণে যে ও ভালো একটা বিজনেস করতে চায়, ওর একটা ভালো স্টার্ট আপ দরকার, যার কারণে ও যদি কোনো রিলেশনশিপে জড়ায় যায় তাহলে ও এগুলোতে কোনো রকম ফোকাস করতে পারবে না। দ্যাটস ওয়াই সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাই। এখন তো দেখতে পাচ্ছি কত বড় বিজনেস সে করতেছে। এখানে সে এরকম মাথায় খ্যার নিয়ে এখান থেকে ওখানে যাচ্ছে, আর না জানি এই ফার্মে কিসের কাজ করতেছে আল্লাহ পাক ভালো জানে। তার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে ভালো কোনো কাজ করতেছে না। শরীরের যে অবস্থা আর কাপড় চোপড়ের যে অবস্থা, অলরেডি কাপড় চোপড় থেকে দুর্গন্ধ আসতেছে। আর যতটুকু দেখে মনে হচ্ছে বিয়েটাও এই গ্রামে কোনো গেও খ্যাতের সাথে হচ্ছে। এমন করে কেন বলতাছো? আমি তো সত্যিই কইতাম যে আমার সবসময় ইচ্ছা ছিল আমি ব্যবসা করব,
এর জন্য আমার লক্ষ্য একটাই ছিল, ব্যবসার প্রতি। আর আমি ওইভাবে আগাইছি। আর আমি এখন এই গোয়াল ঘরের কাজ করি বা এই যে খ্যাটটা নিয়ে যাইতেছি এইসব কইতেছো, এইসব তো এখন কোনো বিষয় না, তাই না? আমি তো ভালো আছি, আর আমার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি মানতেছি যে আমার এই জায়গায় বিয়ে হয়েছে, তাই আমি আমার সাংসারিক জীবন নিয়ে অনেক সুখে আছি। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। তোমরা এখানে কি লেগাইছো? আমরা তো আসছিলাম কিছু দুধ নিতে। আমাদের বাড়িতে অনেক বড় একটা প্রোগ্রাম আছে, দ্যাটস ওয়াই অনেকগুলো দুধ লাগবে, এই জন্য এই ফার্মে আসছিলাম। কিন্তু এখানে এসে যে তোমাকে দেখে ফেলবো এটা আমি কখনো ভাবতে পারি নাই। জাস্ট রীতিমতো আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। ও আচ্ছা, দুধ নিবার লাগে আইছো, একদম সঠিক জায়গায় আইছো। এখানে একদম পুরো ফ্রেশ দুধ পাবা। কত কেজি লাগবে শুধু কও। বাই দ্য ওয়ে মুনা, তুমি চাইলে কিন্তু তোমার এই মানে খ্যাত লাইফ থেকে বেরিয়ে এসে আমার ভাইকে বিয়ে করতে পারো। তাহলে তুমি লাক্সারি গাড়িতে চড়তে পারবে, লাক্সারি ভাবে লাইফ ক্রিয়েট করতে পারবে। আমি কিন্তু তোমাকে ভুল কিছু বলিনি। তুমি চাইলে এখান থেকে আমাদের সাথে চলে যেতে পারো। আমার ভাই কিন্তু এখনো বিয়ে করেনি। হুম, আমার বোন কিন্তু খারাপ কিছু বলে নাই। এক সময়কার ক্রাশ ছিল, ভালোবাসতাম তোমাকে, পছন্দ হয়েছিল। এখনো সেই ফিলিংসটা মনের ভিতরে কোনো এক কোনায় আছে। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি। আফটার অল তোমার ওই গ্রামের গেও খ্যাত হাজবেন্ডকে ছেড়ে যদি তুমি আমার কাছে আসো, তোমার কপালটা কোথায় থেকে কোথায় চলে যাবে তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমাকে দেখো, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছুর অভাব না কখনো ছিল, না এখন আছে, না কখনো থাকবে। বিকজ অফ আমি একটা হাই ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতাম। তুমি তো ওই মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করছো, অনেক চেষ্টা করছো, এটা আমি মানছি। তুমি অনেক ভালো স্টুডেন্টও ছিল, কিন্তু দিন শেষে এমন একটা জায়গায় এসে পড়ছো যেখান থেকে তোলার জন্য হইলে একমাত্র আমি তোমাকে তুলতে পারি। ভেবে দেখো। আমার তোমার বিয়ে করার কোনো দরকার নেই। আর এই যে বোন, তোমারে কইতেছে, আমি যার লাগে বিয়ে করছি এর লাগে মেলা ভালো আছে। আমার অন্য কারোর লাগে বিয়ে করার কোনো দরকার নেই। হয়তো তোমরা মনে করতেছো যে আমি গ্রামে আছি, তারপরে এই যে কি গোয়ালঘর খ্যার এইসব লিয়ে কাম কাজ করি। আমি খুবই ভালো আছি, আর আমার স্বামীর লগে আমার কোনো সমস্যা নেই। আর তোমরা মনে করতেছো হয়তো বা আমার এই জীবনটা সুখী না, কিছু না। আর আমি তো কইলাম যে আমার জীবনে একটাই লক্ষ্য ছিল, ব্যবসা করা, যেটা আমি আর করতেছি। তাই এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর তোমার ভাইয়ের লাগে বিয়ে করার ইচ্ছাও আমার নাই। তার থেকে বরং তুমি এক কাজ করো, তোমার ভাইয়ের লেগে ভালো একটা মাইয়ে দেখে বিয়ে দিয়ে দাও। কি ব্যাপার বউ, তুমি এখন এখানে দাঁড়ায় আছো? বাইরে থেকে কাস্টমার আছে, গরু কিনবো, দাঁড়ায় আছে তো। ও আচ্ছা, তুমি চলে আইছো। আসলে আমি খেয়াল দিয়ে যাইতেছিলাম, বুঝছো? এর মধ্যে দেখো না, এই শহর থেকে দুজন লোক এলো। আচ্ছা আচ্ছা, তাহলে এই গেও খ্যাতটাই হচ্ছে তোমার হাজবেন্ড? মাই গুডনেস, দেখে কি মনে হচ্ছে জানো? চিতার উপর থেকে উঠে আসা কোনো জ্বলন্ত লাশ। এমন কালো মানুষ আমি জীবনেও দেখি নাই। এইরকম ছেলে তোমার হাজবেন্ড? ভাবতে হবে, তোমার চয়েস আছে। কি ব্যাপার মোনা, এরা কারা? আরে এমন কথা বলতেছে কেন? ও হ্যাঁ, এই যে হ্যাঁ দেখতেছো না, আমরা একলগে কলেজে পড়াশোনা করতাম, বন্ধু আছিলাম। আর হ্যাঁ হইছে হ্যাঁ বুইন। তোমার কলেজ ফ্রেন্ড তো বাইরে দাঁড়িয়ে রাখছো কেন? ঘরে নাও, আমি নাস্তার ব্যবস্থা এই করছি। রাখেন, আপনি যে আমাদেরকে কি নাস্তা করাবেন সেটা আমি খুব ভালো করে জানি। আপনার এরকম নাস্তা, এই সস্তা নাস্তা আমাদের দরকার নাই। আর যেখানে বসতে দিবেন এরকম জায়গায় আমার বাড়ির কাজের লোকও বসে না। প্লিজ, কোনো দরকার নাই, এত আধিক্যতার আমাদের কোনো দরকার নাই। আলিফ, এতক্ষণ যাবত তুমি আমার অনেক কিছু শুনাইতেছিলা, আমি কিন্তু চুপচাপ শুনতেছিলাম। আমি কিন্তু কোনো রিয়াক্ট দেখাইনি, কারণ আমি ভাবছি এত বছর পর যেহেতু দেখা হইছে, আর তুমি এই গ্রামে আইছো খাঁটি দুধ না হলে লেগা। আর খাঁটি দুধ কিন্তু আমরাই একমাত্র এখানে দেই, এর লেগে আমি কিছু করি নাই। কিন্তু তুমি কিন্তু রীতিমতো এখন অনেক বেশি করতেছ। আর দ্বিতীয় কথা, এখন তুমি আমার স্বামীর অপমান করছো, এটা কিন্তু আমি সহ্য করবো না। আর কি যেন কইছিলা? হ্যাঁ, আমি শুরু থেকে বিজনেস স্টার্ট আপ করতে চাইছিলাম, আমি এ করতাম সেই করতাম, এর জন্য আমি তোমার কোনো পাত্তা দিই নাই। শোনো, আমার জীবনে একটাই লক্ষ্য ছিল যে আমি বিজনেস করব, ঠিক আছে? কিন্তু সেটা কি বিজনেস হোক এটা তো দেখার বিষয় না। তুমি তো অনেক ভাব দেখাইছিলা, তুমি আর কি করতেছো? মনে তো হইতেছো কোনো একটা বড় কোম্পানিতে জব করতেছো। তোমার মাসিক স্যালারি কত হইতে পারে? সর্বোচ্চ গেলে প্রাইভেট কোম্পানিতে আমার যতটুকু নলেজ 50 থেকে 80 হাজার বা 1 লাখই ধরো।
এখন কই আমার কথা। এই যে এতক্ষণ যাবত ধরে তোমরা দুই ভাই বোন মিলে আমার কত কথা কইলা, গ্রামে বিয়ে হইছে, আমার হয়তো কিছু নাই, আমি শান্তিতে নাই, এই সে আমার জামাইরে কত অপমান করলাম। এই গ্রামে আমগো 200টার বেশি গরু আছে, বুঝতে পারলা? এই গরু দিয়া যে দুধ আসে, এই দুধের লিটারের কথা বাদই দিলাম, প্রত্যেক দিন যে দুধ বেশি এই দিয়ে না 1 লাখ টাকা চলে আসে। এরপর কই ওই যে গরুর গোবর, গরুর মাংস, এসব কথা বাদই দিলাম। আমগো এই গ্রামে কতগুলো সবজির ক্ষেত আছে জানো? সবকিছু হিসাব তোমার তো সহজে বলি। প্রতি মাসে আমগো মাসিক ইনকাম কত জানো? 50 লাখ টাকা। আর তুমি ভাবতে পারতেছো, ও মাই গড, হ্যাঁ, কোথায় 1 লাখ, কোথায় 50 লাখ? আসলে ব্যবসা কি বা ব্যবসা কি নিয়ে করবা এইটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে তুমি এই ব্যবসাটা কইরা কতটুক লাভ করতেছো, কতটুক লাভ করে তুমি আগাইতে পারতেছো। ব্যবসা মানেই যে তুমি অনেক দামি ব্যবসা করবা, এই করবা সেই করবা, এমন কিছু না। খুব তো আমার অপমান করলা যে গ্রামে বিয়ে হইছে, গোয়াল ঘরে এখন কাম করি, আমার জামাইটারে দেখতে রাখালের মতো লাগে, কত কি বললা। এখন এখন তো একেবারে চেহারা মুড়া মুচড়ে গেছে দুই ভাই বোনে যে শুনছো যে আমগো মাসিক ইনকাম 50 লাখ টাকা। যাই হোক, এত কথা আর কইতে চাই না। দুধ নিতে আসছিল না? আমি তোমার কাছে দুধ বেচম না, তোমরা দুজন মিলে সুন্দর মতো এখানটা চলে যাও, কারণ তোমরা দুইটা আমার সহ্য হইতেছে না, কারণ তোমরা দুইটা মিললে আমার জামার অপমান করছো। এইটাই হচ্ছে তোমার সবথেকে বড় অপরাধ, যার কোনো ক্ষমা আমার কাছে নেই। দাঁড়াইছো কা, যাও হিন্দা। চল। থাক বউ, এরকম ব্যবহার করা লাগবো না, থাক। আরে রাহো তো, কিসের আত্মীয়, কিসের কি, হ্যাঁ? বন্ধু এসে দেখে কি তোমার যা ইচ্ছে তাই কইবো? ও কাছে আমি দুধ বেচবো না, দুধ দরকার ফালাই দেবো, তবু এরকম অমানুষের কাছে দুধ বেচবো না। এখন চলো তো। এক্সকিউজ মি, জব্বার মিয়ার বাড়িটা কোথায়? এইটাই ভাইজান, কেন? আপনি এখানে কেন আসছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আপনার একই অবস্থা, আপনার শরীরের কি অবস্থা, আপনার পোশাকের এই অবস্থা কেন? আপনি মহলে বড় হওয়া মেয়ে, আপনার এরকম অবস্থা আমি কখনো দেখবো এটা আমি কল্পনাও করতে পারি নাই। মুখ শুকায় গেছে, আপনি এরকম একটা টিনের বাড়িতে। ম্যাডাম, আপনি এইখানে কেন আসছেন? আপনি চলেন আমার সাথে, বাড়িতে চলেন। আমি তো বাসায় ফেরত যাওয়ার জন্য এখানে আসি নাই, আমি তো ওই বাসায় থাকবো না বলেই আমি এখানে চলে আসছি। আর আপনি বললেন না টিনের বাড়ি, আমার মুখ শুকনা, বিশ্বাস করেন এই টিনের বাড়িতে আমার কোনো অসুবিধা হইতেছে না। আর আমার যে মুখ শুকনা লাগতেছে আপনার কাছে, সেটা আপনার কাছে মনে হইতেছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি আগের থেকে অনেক ভালো আছি, আর এই মানুষটার সাথে অনেক ভালো আছি আমি। ম্যাডাম প্লিজ এইভাবে বলবেন না। ওদিকে আপনার বাবার কি অবস্থা আপনি জানেন? ওনার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে। আপনি চলে আসার পর থেকে উনি চিন্তায় একদম শেষ হয়ে গেছে। আমি কিন্তু স্যারের কথা এখানে আসি নাই, আমি আসছি এখানে নিজের থেকে, যেন আমি আপনাকে বুঝাইতে পারি, বুঝিয়ে আপনাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি। স্যারের অবস্থা ভালো না ম্যাডাম, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আপনাকে ছাড়া ওনার আর কে আছে? ওনাকে দেখার মতো কেউ নাই। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আপনি আমার সাথে চলেন। তাই না? আপনার কাছে মনে হইতেছে যে আমি চলে আসার পরে আপনার স্যারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া নাওয়া সবকিছু সে বাদ দিয়ে দিছে। একদমই সেইটা না। আপনার কাছে যেটা মনে হইতেছে সম্পূর্ণ ভুল। আমার বাবার এমন কিছুই হচ্ছে না, বরং আমি আমার বাবার কাছে যা চাইছি বাবা আমাকে কখনো দিতেই পারে নাই। আমার বাবার কাছে আমি একটু সময় চাইছিলাম, আমার বাবা আমাকে এই সময় দিতে পারে নাই। আমি আমার বাবার কাছে একটু ভালোবাসা চাইছিলাম, আমার বাবা সে ভালোবাসা দিতে পারে নাই। এগুলোর জন্য আমি প্রতিনিয়ত কান্না করতাম, প্রতিনিয়ত আমার এই অভাবগুলো আমার ভিতরে টুকরে টুকরে আমাকে নিজেকে খাইতো, কারণ আমি একা ছিলাম। আমার মাকে হারানোর পর আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। আমার বাবার কাছে তো শুধু টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য এইসবই ইম্পর্টেন্ট। তার যে একটা মেয়ে আছে, মেয়েটা কেমন আছে, কি করতেছে, সেটা কখনো চিন্তা করতো না। শুনেন, একটা মানুষকে শুধু মাসে মাসে টাকার বান্ডিল দিয়ে দিলে, মাসে মাসে দামি জামা কাপড় কিনে দিলে, মাসে মাসে গয়না কিনে দিলে সেই মানুষটা কিন্তু সুখী হয় না। একটা মানুষের সুখ থাকে একটা মানুষের সাথে কথা বললে, একটা মানুষের সুখ থাকে একটা মানুষের সাথে নিজে কিছু শেয়ার করলে। আমি না পাগল হয়ে যেতাম নিজের কিছু শেয়ার করার জন্য, কিন্তু আমার বাবার কাছে না আমার জন্য সেই সময়টা ছিল না। কিন্তু
এই যে যে মানুষটাকে বলতেছেন না যে এই মানুষটার সাথে ম্যাডাম আপনি কি করে আছেন, এই মানুষটার সাথে না আমি আমার জীবনে সবকিছু শেয়ার করতে পারছি। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা সবকিছু ও আমাকে বুঝতো। এমনকি আমার যে ভালোবাসাটা দরকার ছিল, আমার যে কেয়ারটা দরকার ছিল, সেটাও নেই মানুষটা আমাকে দিচ্ছে। আর আপনি বলতেছেন আমার জন্য আমার বাবা নাওয়া খাওয়া বন্ধ করে দিচ্ছে। একদম ভুল কথা এগুলা। দেখো না, ভাইজান হয়তো বা ঠিকই কইতেছে। তোমার আমি ভালোবাসা ভাইগা বিয়ে তো করছি, কিন্তু তোমার যা লাগবো আমি তো সব পূরণ করতে পারতেছি না, তোমার চাহিদা পূরণ করতে পারতেছি না। তুমি না একটু লাগাও। তুমি চুপ থাকো। আমি এখানে যেভাবে আছি খুব ভালো আছি। আর আমার যেটা দরকার ছিল আমি সেটা পাইতেছি। কি জানো? ভালোবাসার যত্ন, যেটা কিনা ওই যে মহলে লাখ লাখ টাকা পাওয়ার পর, দামি দামি খাবার খাওয়ার পরেও না আমি পাইতাম না। তাই তুমি আর কোনো কথা বলো না। আর এই যে আপনি আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার বাবার তারাবদারি করা আপনার আর লাগবে না। বুঝতে পারছি। দেখুন ম্যাডাম, আমি তো আপনার বাবার সাথে অনেক বছর যাবত আছি। আমি আপনাদের কোম্পানির ম্যানেজার। শুধু কোম্পানির না, বলতে পারেন আমি একজন আপনাদের ফ্যামিলি মেম্বার। আপনাদের পরিবারের সবকিছুই কম বেশি আমি জানি। সেই জায়গা থেকে বলতেছি, আপনি স্যারকে নিয়ে যেমনটা ভাবতেছেন এমন কিন্তু না। সেই ছোট্টবেলা থেকে স্যার আপনাকে বড় করছে। এই যে বললেন না যে আপনাকে সময় দিতে পারে না, এটার জন্য কিন্তু স্যার একা দায়ী না। আপনাকে মানুষ করতে হবে, আপনাকে ভালো অবস্থান দিতে হবে, ভালো খাবার দিতে হবে, এই সব কিছুর চিন্তা করে মানুষটা সবসময় পরিশ্রম করে গেছে, টাকা ইনকাম করছে শুধুমাত্র আপনার জন্য। আর এই যে আপনি ভালোবাসার কথা বলতেছেন না ম্যাডাম, এই ভালোবাসা কিন্তু সব সময়ের জন্য না। হ্যাঁ, আমি মানছি আপনি একটা মানুষকে ভালোবাসছেন, কিন্তু যখন অভাব দরজায় এসে দাঁড়াবে ম্যাডাম, তখন ভালোবাসা জানালা দিয়ে পালাবে। ম্যাডাম প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। স্যার আপনাকে ছাড়া ভালো নাই, আপনি কেন বুঝতে পারতেছেন না? উনি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিচ্ছে, নিজের ওষুধ পর্যন্ত খাচ্ছে না। মানুষটা তো এভাবে বাঁচবে না, মারা যাবে যে কোনো সময়। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার সাথে চলেন। আমি আমি এই আশাটা নিয়েই আসছি যে আপনি আমার কথা বুঝবেন, আপনি আমার সাথে যাবেন। দেখেন, আমি এখানে নিজের ইচ্ছায় আসছি। নিজের ইচ্ছায় না আমি ভেগে ওকে বিয়ে করছি, কারণ আমার কাছে কোনো অপশন ছিল না। কারণ আমার যেটা দরকার ছিল ভালোবাসার যত্ন, সেটা আমি ওর কাছে পাইছি। আর বারবার বলতেছেন না যে আমার বাবা আমার জন্য খুব চিন্তা করতেছে। আমার বাবা কিন্তু আমার জন্য চিন্তা করতেছে না। আমার বাবা শুধুমাত্র তার চিন্তা করতেছে, তার সম্মানের চিন্তা করতেছে, যে সমাজ তাকে কি বলবে। সমাজ তাকে ছোট করে দেখতেছে যে তার মেয়ে ভেগে গিয়ে একটা গরিব ছেলেকে বিয়ে করছে। আর আপনার কি মনে হচ্ছে আমার বাবা আমার জন্য কষ্ট পাচ্ছে? কখনোই না। আমার বাবা শুধুমাত্র টেনশনে আছে, আমার বাবা শুধুমাত্র না খেয়ে আছে তার আত্মসম্মানের জন্য। তার আত্মসম্মান নষ্ট হচ্ছে শুধুমাত্র এই জন্য। তাই আপনাকে বলতেছি প্লিজ এখান থেকে চলে যায়। আমি যেভাবে আছি ভালো আছি। আর তাকেও বলে দিয়ে সে যেন কোনোদিন এখানে না আসে আর কাউকে যেন না পাঠায়। ঠিক আছে ম্যাডাম, আমি বুঝতে পারছি। আপনি এখান থেকে যাবেন না, আপনাকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তবে আপনার জন্য ছোট্ট একটা কাজ করে যেতে চাই, প্লিজ না করবেন না। দেখেন, স্যার যখন চলে যাবে এই দুনিয়া থেকে, তখন সমস্ত সয় সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছুর মালিক আপনিই হবেন। সেই জায়গা থেকে আমি এক মিনিট, এই চেকটা আপনি রাখেন। আপনার যত অ্যামাউন্ট ইচ্ছা করে আপনি এখানে বসিয়ে নেন, তারপরও আপনারা একটু ভালোভাবে চলেন। আপনার কাছে না হাত জোর করে একটা কথা বলতেছি, আপনি অন্তত এখান থেকে চলে যান। আর এই যে চেক, আপনি বললেন না যে আমার যখন যেটা দরকার আমি যেন এখানে অ্যামাউন্টটা বসাইনি। আরে টাকার মাল তো সে বহুত আগে আমি ছেড়ে দিছি। আমার টাকা পয়সার দরকার নেই, আমার শুধু দরকার ভালোবাসা। আমার শুধু দরকার একজন ভালোবাসার মানুষ, যেটা আমি এখানে পাইছি। আর আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে আছে। তাই এসব টাকা পয়সা সয় সম্পত্তি সব আমার কিচ্ছু দরকার নেই। আপনি দয়া করে, আপনার কাছে হাত জোর করে বলতেছি, আপনি এখান থেকে চলে যান। আর কখনো এখানে আসবেন না। আর বাবাকেও বলে দেবেন সে যেন কখনো কাউকে আমার কাছে আর না পাঠায়। ঠিক আছে ম্যাম, আপনার যেটা ভালো মনে হয়। আসি, আসসালামু আলাইকুম। শোনো,
তুমি একা কেন কষ্ট করবে? আমরা দুজন একসাথে কষ্ট করে আমি বড় হব। আর শুধু তুমি একা কথা দিচ্ছ না, আজকে আমিও তোমাকে কথা দিচ্ছি, আমরা দুইজন মিলে আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে তুলবো। এটা তোমার কাছে আমার ওয়াদা। মোনা, তুমি আমারে এত ভালোবাসো, এত বিশ্বাস করো, দেখো তোমার এই বিশ্বাস আমি কোনোদিন ভাঙবো না। তোমার আমি খুব আদর ভাবনে রাখবো।